This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার। আজকে ওপেন ফোরাম হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওপেন ফোরাম আজকে হচ্ছে না। সম্ভবত ওপেন ফোরাম আমরা করব বৃহস্পতিবার। যাকে আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি তার শীর্ষক আপনারা দেখতেই পাচ্ছেন। 26-এর নির্বাচনে মমতার প্লাস পয়েন্ট, মমতার মাইনাস পয়েন্ট। প্রথমে আমি মাইনাস পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একক চেষ্টায় একটা দলকে দাঁড় করিয়েছেন, যেটা এখন পর্যন্ত কংগ্রেস থেকে ভেঙে এসে পশ্চিমবাংলায় কেউ সাফল্য পাননি, কেউ পায়নি। প্রণব মুখার্জি চেষ্টা করে, অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু সাফল্য পেয়েছেন মমতা তার একগুঁয়ে একরোখা লড়াইয়ের জন্য। তিনি স্ট্রিট ফাইটার, সকলে জানেন, একদম মাটি থেকে উঠে এসেছেন। তিনি কখনো রাস্তায় দুধ বিক্রি করতেন, কখনো প্রাইভেট স্কুলে পড়াতেন। এইভাবে তিনি সংসার চালিয়েছেন, তারপরে রাজনীতিতে এসছেন। সংসার চালাতে চালাতেই রাজনীতিতে এসছেন। এবার ঘটনা হচ্ছে যে এই রকম একজন লড়াকু মানুষকে যে কোনো দলের পক্ষেই হারানো প্রায় অসম্ভব। সিপিআইএম অত্যন্ত রেজিমেন্টেড দল বলে পরিচিত, বিজেপিও তাই। কিন্তু এই দুই দলের কোনো দলেরই ক্ষমতা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা আবেগ সর্বস্ব রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে পশ্চিমবাংলায় তাদের শাসন ক্ষমতা কায়েম করতে। পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসেন, তখন সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতারা ছিলেন, মানে একজন বাঘা বাঘা নেতা। বিমান বসু তো ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, এরকম বহু নেতা ছিলেন, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, এরকম বাঘা বাঘা নেতারা ছিলেন। তারা বয়সের ভারে নুজো হয়ে পড়েছেন, তারা বয়সের ভারে আর চলচ্চক্তি বিহীন হয়ে পড়েছেন অনেকে। এবার ঘটনা হচ্ছে যে এই রকম একটা নেতৃত্বকে দিয়ে পশ্চিমবাংলার রাজ্যে ক্ষমতা আনা সম্ভব না। তারা চেষ্টা করছেন নতুন নতুন ছেলে মেয়েদের তুলে আনার। মীনাক্ষী উঠে এসেছেন শতরূপ, এরকম দু একজন উঠে এসেছেন। কিন্তু এই দু একজনের ভরসায় পশ্চিমবাংলার রাজনীতির পট পরিবর্তন হবে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্লাস পয়েন্ট। কারণ পশ্চিমবাংলায় বিরোধী শক্তি বলতে যেটা বোঝায়, বিরোধী আছে কিন্তু সেটা শক্তিবিহীন। কংগ্রেস তো ছেড়েই দিন, বামপন্থীদের কথাও ছেড়ে দিন, বিজেপিও ক্রমহ্রাসমান বিরোধী শক্তি। 77 জন বিধায়ক নিয়ে শুরু করে আজকে কমতে কমতে 65-তে এসছে। কয়েকদিনের মধ্যে সেটা হয়তো 61-তে এসে দাঁড়াবে। এবার ঘটনা হচ্ছে যে এরকম একটা ক্ষয়িষ্ণু শক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা অনেক সহজ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে একটা বিরাট অ্যাডভান্টেজ, তিনি হিন্দু মুসলমানের রাজনীতি করেন না। মানুষে বলেন তিনি তোষণ করেন মুসলিমদের, কিন্তু সংখ্যালঘুদেরকে যদি কিছু বেশি পাইয়ে দেওয়া যায়, সেটাকে আমি অন্তত তোষণ বলে মনে করি না। কারণ আমাদের দেশে, আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে সংখ্যালঘুরা ক্রমশ পিছিয়ে পড়ছে। সেখানে তাদেরকে যদি টেনে আনার কেউ চেষ্টা করে, সেটাকে সাধুবাদ দিতে হবে। সংখ্যাগুরুর সমান সমান অধিকার যদি কেউ দেওয়ার চেষ্টা করে তাকে নিশ্চয়ই সাধুবাদ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই সংখ্যাগুরু হিসেবে কন্যাশ্রী আনেননি, রূপশ্রী আনেননি, সবুজ সাথী আনেননি, লক্ষ্মীর ভাণ্ডার আনেননি, স্বাস্থ্যসাথী আনেননি। যতগুলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারে আছে, তিনি কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, এমনকি রাজনৈতিক মত নির্বিশেষে সেগুলো এনেছেন। বামপন্থী জমানাতেও আমরা দেখেছি বেশ কিছু প্রকল্প ছিল, যে প্রকল্পের সুবিধাগুলো শুধু বামপন্থী বাড়ির ছেলে মেয়েরাই পেতেন। এমনকি বেকার ভাতাটাও বেছে বেছে বামপন্থী যারা কর্মী তাদেরকেই দেওয়া হতো। তখনও কিন্তু ওই যুবশ্রীর মতন প্রকল্প ছিল, নাম ছিল বেকার ভাতা। তখনও কিন্তু ওই মেয়েদের সাইকেল দেওয়া হতো, নাম ছিল এইড ফর গার্ল চাইল্ড। এইসব দেওয়া হতো, কিন্তু এইসব দেওয়া হতো কাদের? যারা বামপন্থী পরিবারের তাদের। বামপন্থী পরিবার থেকে প্রচুর মানুষ সমবায়তে চাকরি পেয়েছে, বামপন্থী পরিবার থেকে প্রচুর মানুষ স্কুলে চাকরি পেয়েছেন, কারণ তখন এসএসসি বলে কিছু ছিল না।
তখন ম্যানেজিং কমিটি, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়োগ করতো। সেই ম্যানেজিং কমিটিতে বসে থাকতো সিপিআইএম এর লোকজন, বামপন্থীরা, তারা একচেটিয়া নিজেদের লোক ঢোকাতেন। এইভাবে স্বজন পোষণ দীর্ঘদিন চলেছে। স্বজন পোষণ চলার ফলে বামপন্থীদের মধ্যে একটা কায়েমি শক্তিও এসে গিয়েছিল। সেই কায়েমি শক্তি বামপন্থীরা মানে একদম গ্রাসরুট তৃণমূল স্তরে পৌঁছতে গিয়েই 12টা বাজালেন। তারা নিজেদের অপ্রতিরোধ ভাবতে শুরু করলেন। সিঙ্গুর, নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় কৃষকদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রুখলেন। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে শুধু প্রকল্প না, জনমুখী প্রকল্প না, পশ্চিমবাংলার যে ইনফ্রাস্ট্রাকচারাল একটা মানে পরিকাঠামোগত যে একটা পরিবর্তন হয়ে গেছে, আমরা তো সার্ভে করতে বেরিয়েছি, আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট, পানীয় জল হয়েছে প্রচুর। বহু মানুষের মাথার উপরে ছাদ পেয়েছেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েক লক্ষ মানুষের মাথার উপর ছাদ গড়ে দিয়েছেন, ইতিমধ্যে গড়ে দিয়েছেন, বহু কাজ চলছেও। এবার ঘটনাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট কি কিছু নেই? প্রচুর মাইনাস পয়েন্টও আছে। কিন্তু তার আগে আমি একটু বাম আর বিজেপির প্লাস মাইনাস পয়েন্ট আলোচনা করে নিই। বাম আর বিজেপির বামেদের প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা নতুন কিছু মানে যুবক যুবতীদের ময়দানে নামানোর চেষ্টা করছে, কিন্তু তাদের দলীয় ক্ষমতা দিচ্ছে না। তারা ভোটের ময়দানে নামাচ্ছে, কিন্তু দল পরিচালনা করার ক্ষমতা রয়েছে সেই বিমান বোসদের হাতে, সেই মোহাম্মদ সেলিমদের মতন বয়স্ক লোকেদের হাতে। তো তারা নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। ভালো, এটা ভালো। সৃজন বলুন, মীনাক্ষী বলুন, এটা নিশ্চয়ই ভালো সুবক্তা, অত্যন্ত ভালো মানে কাজ করার চেষ্টা অন্তত করছেন। কিন্তু তাদেরকে সেই মানে সংগঠনের সুযোগ, সংগঠনের রাস তাদের হাতে নেই। অর্থাৎ তাদেরকে ভোট বাজারে নামিয়ে দেওয়া হচ্ছে হারার জন্য। কারণ এখন বামপন্থীদের খারাপ ব্যাট প্যাচ চলছে, খারাপ সময় চলছে। এখন যাকেই দাঁড় করাবেন সেই হারবে। তাই হারার জন্য এরা, আর জেতার জন্য তখন ওই সূর্যকান্ত মিশ্ররা, তখন সুজন চক্রবর্তীরা, তখন বিভিন্ন বড় বড় নেতা, সুভাষ চক্রবর্তী, এরকম বহু নেতাদেরকে তখন দেখা গিয়েছিল। তখন যুবকদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি। এটা বামপন্থীদের একটা বড় ড্রব্যাক। বিজেপির ড্রব্যাক কি? বিজেপির ড্রব্যাক হচ্ছে যে বিজেপি যে লাইনে চলতে চাইছে সেই লাইনটা পশ্চিমবাংলার জন্য একেবারেই প্রযোজ্য নয়। অর্থাৎ ধর্মের জিগির তুলে তারা ভোটের বৈতরণী পার করতে চাইছে, যেটা পশ্চিমবাংলায় মোটেও সম্ভব না। কেন আপনাদেরকে বলি। প্রথমত, তারা হিন্দুত্বের জিগির তুলছে, 30% মুসলিম ভোট। যারা হিন্দুত্বের জয়গান করবে, হিন্দুত্বের জিগির তুলবে, তাদের বিরুদ্ধে যারা আছেন মানে অর্থাৎ মুসলিম সম্প্রদায় বা সংখ্যা অন্যান্য ধর্মের সম্প্রদায়, তারা হিন্দুত্বের জয়গান যারা গাইবেন তাদেরকে ভোট দেবেন না। প্রথমেই 30% বাদ হয়ে গেল, রইল 70%। 70%-এর মধ্যে 70%ই বিজেপির হিন্দুত্বে বিশ্বাস করেন না। কেউ কেউ স্বামীজির হিন্দুত্বে বিশ্বাস করেন, কেউ কেউ শ্রী চৈতন্যের হিন্দুত্বে বিশ্বাস করেন, কেউ শাক্ত মতে বিশ্বাস করেন। এরকম বিভিন্ন মত আছে। তারা কিন্তু মোটের ওপর বলা যায় তারা হচ্ছে সেকুলার, তারা ধর্মনিরপেক্ষ। এবং এই ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যাই পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি। এবং সেই কারণে বিজেপির যে ভোট শতাংশ যেটা তাদের ছিল 39%, আপনারা দেখবেন সেটা এবার কমে 35%-এর নিচে নেমে যাবে। আমরা যা সমীক্ষা করে পাচ্ছি, ভোট শতাংশ 35-এর নিচে নেমে যেতে বাধ্য বিজেপি। এর কারণ একটাই, এরা হচ্ছে অতিরিক্ত হিন্দু করতে গিয়ে হিন্দুদেরও মন বিষিয়েছেন, আর যারা অন্য সম্প্রদায়ের লোক তাদের তো মন বিষিয়েই দিয়েছেন। কংগ্রেস এখন আলোচনার মধ্যে রাখছি না, কংগ্রেসকে নিয়ে কিছু বলছি না। তবে আমরা নিশ্চয়ই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে ড্রব্যাকগুলো সেগুলো নিয়ে। কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার। আজ ওপেন ফোরাম করতে পারলাম না, সম্ভবত বৃহস্পতিবার আমরা ওপেন ফোরাম আনব। আর একটা ঘোষণা করে দিই, আগামীকাল দুপুরবেলা দুপুর 11টা নাগাদ আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনছি, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা। বিশিষ্ট আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ অসীম রায় তিনি থাকবেন। তিনি আপনাদেরকে বিশদভাবে বিশ্লেষণ করবেন যে আগামী যে প্রজন্ম, আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কতটা এগোচ্ছে, কতটা পিছোচ্ছে, সামরিকভাবে কতটা শক্তিশালী, কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী, সবটা তিনি বলবেন। পয়লা বৈশাখ আমাদের সারা দিন ছুটি। পয়লা বৈশাখে আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না, দিনেও না রাতেও না। আবার তারপর দিন থেকে যেমন অনুষ্ঠান আমাদের হয় তেমন হবেই। আমরা 26-এর নির্বাচনের প্রেক্ষিতে আমরা আলোচনা করছি যে কি হতে চলেছে। সেটা আপনারা মোটামুটি জেনে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেস আসতে চলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আসলেই যে ধরে নিতে হবে তৃণমূল কংগ্রেস একেবারে ধোয়া তুলসী পাতা, তা তো নয়। তৃণমূল কংগ্রেসেও প্রচুর কিন্তু দোষ ত্রুটি আছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষের যে কজনের অভিযোগ পেয়েছি আমরা, তার মধ্যে প্রধান অভিযোগ হচ্ছে তৃণমূল স্তরে তৃণমূলের কোনো হ্রাস নেই। অর্থাৎ যে যেমন খুশি পারছে নেতাগিরি করছে, দাদাগিরি করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, টাকা পয়সা তুলছে, প্রমোটারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, ইটবালি সাপ্লায়ারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, যারা রাস্তা বানাচ্ছেন কন্ট্রাক্টর তাদের কাছ থেকে কমিশন খাচ্ছে। এই যে এরকম ব্যাপারগুলো তৃণমূল সম্বন্ধে আছে। আরও একটা অভিযোগ আছে, তৃণমূল বড্ড বেশি অবাঙালি তোষণ করছে। এটা শহরাঞ্চলে আমরা পেয়েছি। শহরাঞ্চলে বাঙালির ভোট তৃণমূলের কিছু কমলেও কমতে পারে, শুধুমাত্র হিন্দিকে তোষণ করার জন্য। ভোট আসলে বাংলা মেয়ে নিজেকে চায়, আর ভোট ভুলে গেলেই বাঙালিকে ভুলে যায়, এই রকম কিন্তু কথা উঠছে। এটা আমরা কিন্তু সমীক্ষা করতে গিয়ে দেখেছি। যারা তৃণমূলের নেতৃত্ব আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই তাদের উচ্চতর নেতৃত্বের কাছে খবরটা পৌঁছবেন যে তৃণমূলের এটা সবচেয়ে বড় ড্রব্যাক শহরাঞ্চলে, যে তৃণমূল বড্ড বেশি অবাঙালি ঘেঁষা হয়ে গিয়েছে শহরে। গ্রামের দিকে কিন্তু একেবারেই না, গ্রামের দিকে চিত্রটা পুরো উল্টো। হ্যাঁ, তৃণমূল শহর থেকেই উঠে আসা পার্টি। দক্ষিণ কলকাতা থেকে তাদের জন্ম, দক্ষিণ কলকাতাকে ঘিরেই তাদের অনেক কিছু সংগঠনের অনেক রদবদল হয় দক্ষিণ কলকাতাকে ঘিরে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, শহরতলি কলকাতা, হাওড়া, লেক টাউন, মধ্যমগ্রাম, সোনারপুর, এইসব এলাকায় কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বাঙালি ভোটারদের একটা বড় অভিযোগ, তৃণমূল অবাঙালিদেরকে বড় বেশি প্রশ্রয় দিচ্ছে, বাঙালিরা ডিপ্রাইভড হচ্ছে। এটা হলো এক। 2 নাম্বার বললাম আপনাদের, এই যে দাদাগিরি, চমকানো, ধমকানো এসব আছে। পুলিশের ওপর মাতব্বরি করার একটা প্রবণতা দেখা দিচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, আমি বলছি ব্লক প্রেসিডেন্ট বা ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে। তাদের মধ্যে দেখছি পুলিশকে বাগে আনার জন্য তারা বিভিন্ন রকম পুলিশকে চমক ধমকও দিচ্ছে। এটারও কিন্তু অভিযোগ আছে। অভিযোগ আছে টাকা পয়সা তোলার বিভিন্ন জায়গায়। এটা তৃণমূল স্তরে, এটা কিন্তু ওপর লেভেলে নেই। তৃণমূলের যারা টপ লেভেলে আছে তাদের মধ্যে পার্থ চ্যাটার্জি এপিসোড গন, চলে গিয়েছে। পার্থ চ্যাটার্জির পরে তৃণমূলের সম্বন্ধে এই ধরনের অভিযোগ আর কিন্তু নতুন করে আনা যাচ্ছে না। হ্যাঁ, অভিযোগ বলতে পারেন বালিচোর, কয়লাচোর, গরু চোর, অভিযোগ তো করতেই পারে, কিন্তু এই অভিযোগগুলো যে সারবত্তা নেই সেটা কিন্তু সিবিআই এর গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতিতেই বোঝা যাচ্ছে। অতএব এইগুলো মানুষ হয়তো গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে যে স্থানীয় স্তরের মাতব্বরি এবং অবাঙালিকে তোষণ করার যে প্রবণতা, এটা কিন্তু ভাবতে হবে তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল নেতৃত্বের
বিরুদ্ধে আর একটা বড় অভিযোগ হচ্ছে, তৃণমূলের নেতৃত্বের মধ্যে এক শ্রেণীর নেতা, আমি সবার কথা বলছি না, এখনো বহু নেতা আছেন যারা মানুষের কাছে পৌঁছন, মানুষের বাড়ি গিয়ে পরিষেবা দেন, মানুষের খোঁজখবর রাখেন। এক শ্রেণীর নেতার বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি টেলিফোনই তোলেন না। সাধারণ মানুষ বিপদে পড়লে যদি এমএলএ, এমপি, কাউন্সিলর বা পঞ্চায়েতের সদস্য তাদের কাছে ফোন করেন, বেশিরভাগ ক্ষেত্রেই নাকি ফোনগুলো তারা তোলেন না। অর্থাৎ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বহু জায়গায় এমএলএরা নিজের কনস্টিটিউয়েন্সিতে যাচ্ছেন না, এরকম অভিযোগ আছে। একদম উদাহরণ দিয়ে বলতে পারি উত্তরপাড়া কনস্টিটিউয়েন্সির বা উত্তরপাড়া বিধানসভায় মানুষের ব্যাপক অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। এরকম বহু নেতার বিরুদ্ধে কিন্তু অসংখ্য ভুরি অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই অ্যাসেসমেন্ট করবে। একটা কথা আমরা যেটা জানতে পেরেছি, এবার তৃণমূল কংগ্রেসে কিন্তু বেশ কিছু এক ঝাঁক নতুন মুখ আপনারা দেখতে পাবেন। 294টা আসনের মধ্যে অন্তত 125টা আসনে নতুন মুখ, ঝকঝকে মুখ আপনারা দেখতে পাবেন, এরকম একটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এবার ঘটনা হচ্ছে যে তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়বে? হ্যাঁ, কিছুটা হলেও বাড়বে। কারণ এই উগ্র হিন্দুত্বের ফলে মানুষ কিন্তু বিজেপি থেকে শিক্ষিত হিন্দু যারা পড়াশুনো করা হিন্দু, তারা কিন্তু বুঝতে পারছেন যে এই উগ্র হিন্দুত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামগ্রিক একটা বিপর্যয় এনে দেবে। তারা কিন্তু সরে আসছে। কিছুটা ভোট বামপন্থীদের মধ্যে যাবে। বামপন্থীদের ভোট শতাংশ যদি বাড়ে অবাক হবেন না, তবে সিট পাওয়ার সম্ভাবনা কম। কংগ্রেসের ক্ষেত্রেও তাই। যদি তৃণমূলের সাথে তারা জোট করে, তৃণমূল যদি জোটে তাদেরকে কিছু আসন ছাড়ে, অন্তত 10-15 আসনও ছাড়ে, তাহলেও হয়তো 4-5টা আসন কংগ্রেস পেতে পারে। কিন্তু বামপন্থীদের সম্ভাবনা একেবারে শূন্য এখনও বলা যায়। আর বিজেপির ভোট শতাংশ কমবে, আসন কমবে, এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই যে ভোট শতাংশ যেটা কমবে, তার বেশিরভাগটাই চলে যাবে বামপন্থীদের কাছে এবং কিছুটা যাবে তৃণমূলের পক্ষে। আমরা যা সার্ভে করে পাচ্ছি, যা সমীক্ষা করে পাচ্ছি, টাইম টু টাইম আপনাদের সামনে তা তুলে ধরছি। আপনারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করছেন, অসংখ্য মানুষ সাবস্ক্রাইব করছেন। যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে দেখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব কথা লেখা আছে, সেইটাকে একবার টাচ করুন, একটা নতুন বক্স খুলে যাবে, সেখানে অল বাটনটাকে টাচ করুন, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর এই যে সমীক্ষা আমরা করছি সারা পশ্চিমবাংলা জুড়ে, ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবটাই হয়ে গিয়েছে, কোচবিহার বাদে। আমাদের পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কাজ চলছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কাজ খুব শিগগিরই শুরু হবে। এভাবে সারা পশ্চিমবঙ্গটা আমরা চষে ফেলবো প্রায় 3বার, প্রায় নয় 3বারই চষে ফেলবো। চষে ফেলে ফাইনাল হিসেবটা আপনাদের কাছে দেব। এই যে সমীক্ষা, এই সমীক্ষাটা একটা ব্যাপক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আমরা আপনাদের কাছে কিন্তু আবেদনও করিনি যে এই সমীক্ষায় আপনারা আমাদের সহায়তা করুন, কিন্তু অসংখ্য মানুষ স্বতঃপ্রণোদিতভাবে নিজের থেকেই কিন্তু আমাদেরকে এই সমীক্ষার জন্য আলাদা করে আমাদের একটা অনুদান পাঠাচ্ছেন। আপনিও যদি আমাদের এইভাবে সাহায্য করতে চান, আপনাদের একটা ইউপিআই নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনারা কিন্তু পাঠাতে পারেন, অথবা স্ক্রিনে যে কিউআর কোড দেখা যাচ্ছে, সেই কিউআর কোডটাকে এক্ষুনি স্ক্যান করে কিছু সাহায্য আমাদের পাঠাতে পারেন। আর যারা ইউপিআই করতে চান, তারা 9830075869 এই নাম্বারে করতে পারেন। আবার বলে দিলাম, 9830075869 এই নাম্বারে গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ পে, যেভাবে খুশি আপনারা পাঠাতে পারেন। আমরা আমাদের সমীক্ষাটা নিখুঁতভাবে করতে চাই। আপনারা জানেন এনকে ডিজিটালের সমীক্ষা মানে প্রায় 99% মিলে যাওয়া। এইটা যাতে 100% মিলিয়ে দিতে পারি, তার জন্য আমরা একেবারে বদ্ধপরিকর। আর তার জন্য আপনাদের সহায়তা দরকার। পাশে থাকুন আমাদের। নিশ্চয়ই আমরা 100% মিলিয়ে দেওয়ার যে টার্গেট আমরা নিয়েছি, সেটা পূরণ করতে পারবো। আজ এই পর্যন্ত। আগামীকাল সকাল 11টায় আসছেন অসীম রায়। তিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান হয় না, আপনারা দেখতে ভুলবেন না। আর আগামী সোমবার সকাল 8টায়, মার্জনা করবেন, সকাল 9টায়, সম্ভবত সকাল 9টায় আমাদের যে অনুষ্ঠানটা আসে, সেই অনুষ্ঠানটা নিয়মিত যেমন আসছে তেমনই আসবে। পয়লা বৈশাখ ছুটি, পয়লা বৈশাখে কোনো অনুষ্ঠান আসবে না। 2রা বৈশাখ থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে আবার নিয়মিত অনুষ্ঠান দেখতে পাবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।